পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা, পর্ব সংখ্যা 22। বর্ণ হঠাৎ অগ্নিচক্ষু নিয়ে তেড়ে আসতেই ভড়কে গেল মাহির। দু কদম পিছিয়ে হড়বড় করে বলল ভীতু গলায়, আমি কিছু করিনি ভাই। চোয়াল খিচে চোখ বুজে ভ্রু রেখার উপর তর্জনী ঘষে বর্ণ নিজেকে সংযত করার এটাই প্রচেষ্টা। চোখ খুলে দৃঢ় অথচ রুড স্বরে বলল অল্প ভাষায়, সরে আয়। মাহির তাই করে, বাইক ছেড়ে খানিক দূরে সরে আসে। বর্ণ বিলম্ব না করে উঠে বসলো। পরপর হেলমেট পরে ভোবো শব্দ তুলে উড়ে বেরিয়ে গেল গেট পেরিয়ে। হতভম্ব দাঁড়িয়ে মাহির সেকেন্ড কয়েক পর চেঁচিয়ে উঠল, ভাই আমি এখানে। বর্ণ শুনতে পেয়েছে তার হতাশা মিশ্রিত বাক্য। সে তো ততক্ষণে চোখের আড়ালে। মাহির দীর্ঘশ্বাস ছাড়ে। এভাবেই চলছে জীবন। তবে বর্ণকে সে বড় ভাইয়ের মতোই ভালোবাসে সর্বদা। তার জন্য জীবন দিতেও দুবার ভাববে না। আজ সে এখানে দাঁড়িয়ে আছে, দম ভরে শ্বাস নিতে পারছে, শুধুমাত্র বর্ণর জন্যই। নয়তো কবেই আকাশের মেহমান হয়ে যেত। আজ থেকে 3 বছর আগের কথা। হসপিটালের বেডে শায়িত ছিল মাহির। দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। প্রতিস্থাপন করতে হবে। মধ্যবিত্ত পরিবারে বাবার টাকাতেই সংসার চলে। 3 ভাই বোনের মাঝে সেই সবার বড়। তখন সে ভার্সিটির গণ্ডিটাও পেরোয়নি। বাড়ি বাড়ি গিয়ে টিউশন করে কত টাকাই বা আয় হতো। তাকে সুস্থ করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার সামর্থ্য বাবার ছিল না। কিন্তু কেউ হাল ছেড়ে দিতে নারাজ। মায়ের বিয়ের গহনা বিক্রি করে দিল মাহিরের নিষেধ অমান্য করে, যা তিনি পরম যত্নে দীর্ঘ বছর আগলে রেখেছেন। কোন মায়ের কাছে নিশ্চয়ই সন্তানের জীবনের চেয়ে ওই সামান্য গহনার প্রয়োজনীয়তা বেশি হবে না। বাস্তবতা বড্ড নিষ্ঠুর। মধ্যবিত্ত অথবা গরিবদের জন্য তো আরও দুর্বিষহ। প্রতিবেশী আত্মীয় স্বজনকেও ধার দিতে নারাজ। মাহিরের মতো তাদেরও বিশ্বাস ছিল সে আর বেঁচে ফিরবে না ওই পথ থেকে। মৃত্যুই শেষ পরিণতি। শুধু শুধু টাকা নষ্ট। ছেলেকে হারিয়ে ধার নেওয়া টাকা আর ফেরত দিতে ইতিউতি করতে পারে, এই ভয়ে সবাই সাহায্যের বদলে নিজেদের অভাবের কাহিনী পাঠ করে শোনাতো। আজ মাহির সম্পূর্ণ সুস্থ, সবল ও স্বাভাবিক। সেদিন বর্ণাই পাশে দাঁড়িয়েছিল তাদের ভেঙে পড়া পরিবারের। চিকিৎসার সমস্ত টাকা নিজে বহন করেছে। এই ঋণ কি দিয়ে শোধ করা যায়? বর্ণ ফেরার পর থেকে উদ্বিগ্ন চিত্তে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে আইজা। ভদ্রমহিলা ভয় পেয়েছিলেন পুলিশ দেখে। তার চেয়ে বেশি ভয় পেয়েছেন কোথাও ছেলের প্রেস্টিজে আঘাত আসবে না তো। বর্ণ আশ্বস্ত করেছে, তেমন কোনো ব্যাপার নয়। ব্যাস অল্প স্বল্প একটু প্রয়োজন ছিল তাকে ওই পুলিশদের। হানিফা বেগম এহেন সংবাদে গদগদ করে উঠল, সত্যি বলতাছো দাদু ভাই? পুলিশ গো, তোমার সাহায্য দরকার ছিল, তোমার কাছে আইছে তারা। বর্ণ ড্রয়িং রুম ভিড়িয়ে দাঁড়িয়েছিল। দাদুর কথার ছন্দ হেসে ফিরু পিচ্ছে ঘুরল। পরপর দুদিকে হাত প্রসারিত করে কিঞ্চিত মাথা ঝুঁকিয়ে সায় জানালো। বুঝালো ওনার কথাই সঠিক। বৃদ্ধা আরও পেয়ে বসে। রুবায়েতকে শুনিয়ে গর্ভের সহিত বলল, দেখছো আমার নাতির কাছে হাত পাততে স্বয়ং পুলিশ অফিসাররা আইছিল, কত মান্য করে তারে। সুখ তখন গার্ডেনে বসেছিল বই হাতে। ওই 4 দেয়ালের থেকে বেশি খোলা আকাশের নিচে প্রকৃতির মৃদু হাওয়ায় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। বর্ণকে ফিরতেও দেখেছে। বাড়ি প্রবেশের পূর্বে এক ঝলক তার দিকে চেয়েছিল। চোখাচোখি হওয়ার আগেই নজর সরিয়ে নিয়েছে সুখ। পাছে যদি পা উল্টো চালিয়ে তার কাছে উড়ে এসে নির্লজ্জের মতো অহংয়ের সাথে বলে বসে, তুই এখানে বসে গেটের দিকে তাকিয়েছিলি, এর মানে আমার জন্য ওয়েট করেছিস। এম আই রাইট? এমন কথাগুলো আগের বর্ণর মুখে শোনা দিনের আকাশে চাঁদ দেখার মতো হলেও এই বর্ণ বেশ দম্ভ নিয়ে বলতে পারে। তা গত কয়েকদিনে বেশ ভালো করে বুঝে নিয়েছে সুখ। সে যে ভালোবাসে তা ওই উজবুক রকেস্টার জানতে পেরেছে যে। কেন যে সেদিন জাতমান ভুলে মনের কথা ধরতে গেল। বাড়িতে পুলিশ আগমনী বার্তা আজাদ শিকদারকে পৌঁছে দিয়েছিলেন আইজা। তিনি ছট জলদি ছেলের নাম্বারে ডায়াল করে তৎক্ষণাৎ। বর্ণ সে সময় থানায় ছিল বিধায় রিসিভ করেনি। রুমে পৌঁছে ল্যাপটপ সামনে নিয়ে ভদ্রলোককে কল ব্যাক করে বর্ণ। এমনিতেই প্রথমে কল তোলেনি, তার উপর যদি কল ব্যাক না করা হয় সেই চিরপরিচিত বাক্যটি আবার শুনতে হবে, এতটা অধপতন হয়েছে তোমার, খুব বড় হয়ে গিয়েছ, এখন বাবাকে আর চোখে পড়ে না না। রিং পড়ার সাথে সাথে আজাদ শিকদার কল তুললেন, যেন বর্ণের কলের অপেক্ষাতেই বসেছিলেন। মুখের ভাবগম্ভীর্য। বর্ণ 2-4 কথা বলে ফোন রেখে দিল টি টেবিলে। বাজ পাখি নেই তির্যক নজর পূর্ব থেকে স্থির ছিল ল্যাপটপে। আজাদ ফিরেছেন শিকদার নিবাসে। মাঝপথেই আজেন। বাতাসের সাথে খিলখিল হাসির শব্দ ভেসে আসছে, ক্ষণে ক্ষণে মৃদুমন্দ চিৎকার চেঁচামেচি। সুখের মন টিকছে না গার্ডেনে। দোলনা ছেড়ে উঠে খানিক দূরে শিউলি গাছের গোড়ায় গিয়ে উকি দিল অদূরে উপস্থিত সুইমিং পুলের ওপাশে খালি জায়গায়। নুরা অভ্র ফুটবল ছুড়াছুড়ি খেলছে। অভ্র সময় সময় বল না ছেড়ে অদ্ভুত কায়দায় পায়ের পাতায় ঘোরাচ্ছে, আর নুরা তার পেছনে টি শার্ট টেনে ধরে বল নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ব্যর্থ হয়ে আবার মেকি কান্নার ফান ধরছে, তো আবার কোমল হাতে আঘাত হানছে।
অথবা অভ্রর আগে পিছু ছুটছে। খানিক বাদে সহাস্যে যোগ দিল তোহফাও। তিনজন ত্রিকোণ আকৃতি দাঁড়িয়ে একে অপরের বল ছুটছে। সুখ আর থাকতে পারল না, বই হাতে নিয়েই এগিয়ে গেল সেদিকে। ঠোঁটের কোণে অল্প বিস্তর হাসি। কালো পোশাকধারী আতিফ এবং আসলাম, দুই গার্ড শতান দাঁড়িয়ে আছে বাড়ির ভেতরে প্রবেশের মূল দরজায়। সুখ ক্রস্ত গিয়ে হাতের মোটা বইখানা আতিফের কাছে জমা রেখে চলে এলো নোরাদের কাছে। শিকদার বাড়ির চার রত্ন কি করছে? মাহিরের আগমনে খেলা স্থগিত হলো। অভ্র কিছু বলতে চাইছিল, তার আগে নুরা উচ্ছ্বসিত গলায় শুধালো, মাহির তুমিও এসো, অনেক মজা করছি আমরা। গোল কতবার খেলি আমার কাছ থেকে সেটাও এক্সপ্লেন কর। অভ্র ঠোঁটে দুষ্ট হাসি। তার কথায় ঠোঁট টিপে হাসলো বাকিরাও। নুরা ছোট ছোট চোখে তাকায় অভ্রর মুখশ্রী পানে। অতঃপর পায়ে পাড়া দিয়ে ক্ষিপ্র স্বরে বলল, দাদুর মতো চিট করে ভাদ্র মাসের কুত্তার মতো আমার পিছু পিছু ঘুরিয়ে এখন গালে লিয়ে হাসছ। সেই মনিও অভ্র, সেই মনিও। অচিরেই মাহিরের জিভ চলে এলো দাঁতের ফাঁকে। জিভ কেটে পরপর ঠোঁটে ঠোঁট গুজে মৃদু হাসল সে। একবার বেখেয়ালে চোখাচোখি হয় তোহফার সাথে। রমণী বোধহয় তার দিকেই তাকিয়েছিল। সে তাকাতেই লজ্জা মিশ্রিত হেসে নজর সরিয়ে নেয়। মাহির তপ্ত শ্বাস ফেলে। গত কয়েকদিন সে অনেক ভেবেছে তোহফাকে এখানেই থামাতে হবে, নয়তো পরিণতিতে যা হবে তার জন্য নিজের কাছে নিজেই অপরাধী হয়ে থাকতে হবে। অভ্র চুয়াল ঝুলে এলো। থমথমে মুখে চোখ বাঁকিয়ে চেয়ে থাকা সুখের দিকে এক পলক তাকিয়ে নুরার মাথায় ঠাস করে একটা গাঁটটা লাগিয়ে বলল, হোয়াট ইজ ভাদ্র মাসের কুত্তা? এসব কে শেখায় তোকে? দাদু এটা বলে কেন, শুনতে ভালো লাগেনি? হ্যাঁ, বুড়ির মুখের ভাষা এক জাতা, আর তুই বুড়ির কাছে থেকে থেকে তৈরি হচ্ছিস তার লাইট ভার্সন। তেঁতুল পাতায় খাপে খাপ এঁটে যাবি দুজন, কোনো সন্দেহ নেই। এহেন অপমানমূলক বক্তব্য শুনে নুরার চতুর নেত্রে সকলকে পরখ করে নিল। প্রথমে নজর দিল সুখের দিকে। হাতের উল্টো পিঠে অধৈর্যরা লুকিয়ে রেখেছে সে। হাসছে কিনা ঠাওর করা যাচ্ছে না, তবে আখিদয় জল জল দ্যুতি ছড়াচ্ছে। তোহফা অভ্রকে সাই দিয়ে মিটিমিটি হাসছিল। আর মাহির বুকে দুহাত গুজে সভ্য হয়ে দাঁড়িয়ে, কোমরে এক হাত চেপে অপর হাতের পাতা অভ্রর দিকে ইঙ্গিত করে দৃষ্টি অন্যত্র রেখে চোখ কুচকে বলল নোরা, সেদিনের এই পিচ্ছিটা আমাকে ইনসাল্ট ফিলিং দিচ্ছে, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছো গাইস। এই জন্যই তোমাদের খেলায় নিয়েছিলাম। আর মাহির হাসি দমিয়ে চকিত হওয়ার ভান করে তাকায় মাহির। নোরা ফিরতি বলল মুখ খিচে, এরা এরা দুজন না হয় বাচ্চা মেয়ে, কিন্তু তুমি অন্তত এই বকে যাওয়া ছেলেটাকে কিছু বলতে পারতে। বড়দের সাথে কিভাবে কথা বলছিল দেখতেই তো পেরেছো একটু আগে। সজোরে উপর নিচ মাথা ঝাঁকিয়ে অভ্রর দিকে চাইল মাহির। গলা খাকারি দিয়ে বলল, আসলেই তো, এটা কেমন ব্যবহার অভ্র? এল্ডার সিস্টারকে কেউ এভাবে বলে? ব্যাড ম্যানার। অভ্র কঠোর চোখে দাঁত নিষ্পিষিত করল। নুরার কোমর সম লম্বা ঝুটি করা চুল টেনে ধরল হঠাৎ। মেয়েটা জোরে আর্তনাদে চিৎকার করে উঠে গেটের দিকে চেয়ে, আব্বু! আজাদ শিকদারের সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে এলো মাহির। নুরাকে কোলে তুলে কাঁধের এক পাশে নিয়ে সকালে বর্ণর ব্যাপারে এটা ওটা জিজ্ঞেস করছে ভদ্রলোক। তাদের পিছু ঢুকছে অভ্র। নোরাকে ইশারায় কিছু একটা বলে খেপাতে চেষ্টা করছে। বিপরীতে মেয়েটা বুড়ো আঙুল দেখিয়ে জিভ বের করে মুখ ভেঙচি দিলে উল্টো নিজেই চটে গেল অভ্র। দিন দিন পাজি হচ্ছে পাকনিটা। কথায় কথায় নিজেকে বড় বোন দাবি করে তাকে কিনা বলে সেদিনের বাচ্চা। সেকেন্ড ফ্লোরে অভ্রর শোভার ঘর। মাহির সময় সময় এ বাড়িতে রাত্রি যাপন করে। অভ্রর পাশেই তার রুম দিয়েছে আজাদ শিকদার, যেহেতু বাড়ির অনেকগুলো কক্ষ এখনো খালি পড়ে আছে। নিজ রুম থেকে বেরিয়ে একবার মাহিরকে দেওয়ার রুমে উকি দিল অভ্র। কাউকে দেখা যাচ্ছে না। নিশ্চয়ই দাদু আটকে রেখেছে। দুঃখ সুখের কথা ভাগাভাগি করে নিচ্ছে হয়তোবা। মাহির মতবিরোধ ছাড়া যেদিন হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আগ্রহ দেখায়, সেদিন খুব সহজে তাকে ছাড়তে চান না বৃদ্ধা। বেশিরভাগ সময় তার আলোচনার মূল বিষয় হয় দাদাভাই বেঁচে থাকতে কতটা ভালোবাসতেন, ভালোবেসে কি করেছেন। এসব তুহফা কিংবা অভ্রকে বলার মুখ পান না তিনি। শুরু করলে তাদের একটাই প্রশ্ন, তোমার মতো জল্লাদ বউয়ের সাথে কিভাবে দাদাভাই পুরো জীবন কাটিয়ে দিল ভাবতেই মায়া হয় মানুষটার প্রতি। ব্যাস, অমনি বৃদ্ধা ক্ষিপ্র বাঘিনী হয়ে ওঠেন। পরবর্তী কথাগুলো বলতে জোর জবরদস্তি করলেও মুখে কুলো পেটে বসে থাকেন। মাঝে মাঝে রামসা সাইমাকেও পাশে বসিয়ে পুরোনো দিনের কথা বলতে দ্বিধা করেন না। হয়তো সেদিন দাদাভাইকে খুব মনে পড়ে তাই। চোখের সামনে যাকে পান আর যে ওনার কথাগুলো নিশ্চুপ শোনেন, তাকেই মনে উকি দেওয়া কথাগুলো উগলে দিতে চান। কিন্তু কোনো এক অবাক্ত কারণে সুখের সাথে ওনার বলে না। তাকে পাশে বসিয়ে মিষ্টি ভাষায় কখনো কথা বলতে দেখেনি অভ্র। সুখ আপির সাথে খ্যাক খ্যাক কথা বলায় সে বার কয়েক কথাও শুনিয়েছে দাদুকে। প্রতিক্রিয়া দেখে তিনি তার কথা সবসময় কানের বাইরেই রেখেছেন বলেই মনে হতো। অভ্র এই বিষয়ে হতাশ। শীষ বাজাতে বাজাতে থার্ড ফ্লোরে চলে এলো সে।
ফোন বের করে ওমামাকে মেসেজে লিখলো, হাউ আর ইউ জানো। অনলাইনে ছিল ওমামা। ফোন স্ক্রলিং এর মাঝে অভ্রর আইডি থেকে আগত মেসেজ দেখে দাঁতে দাঁত খিঁচল। অতঃপর সিন করেই বেডের এক কিনারে ফোন ফেলে রেখে বালিশে মাথা রাখলো। সেদিনের কিচ্ছু ভুলেনি সে। তাকে ভালোবাসি বলে অন্য মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করা, আবার ফোনটাও ওই মেয়ের হাতে তুলে দিয়েছে। কই, সে তো এখনো অভ্রর ফোন দেখতে কেমন সেটাও জানে না। এসেছিল বলতে, তুমি যা ভাবছো তেমন কিছুই নয়। উনি আমার পরবর্তী কথা শোনাতে আগ্রহ তার মোটেও ছিল না। ধোঁকাবাজ প্রচারক, এসএসসিটাও এখনো পাশ করে উঠতে পারেনি, অথচ 2-এর অধিক গার্লফ্রেন্ড পকেটে পুরে রেখেছে। বড় হলে নির্ঘাত প্লে বয় হবে। এর সাথে সম্পর্ক আগানোর মানেই হয় না। তুফার সাথে অনেকক্ষণ ছাদে সময় কাটানোর পর সিঁড়ি দিয়ে পা বাড়ালো সুখ। বসে থাকতে আর ভালো লাগছে না, একটু শুতে ইচ্ছে করছে। তুফা এখনো ছাদেই বসে আছে। ছাদ থেকে ওই জমিনে দেখা যায় যেখানে শিকদার বাড়িটি জীবন্ত করে তুলে গার্ডেন করা হয়েছে, যেখানে পাতানো চেয়ারে মাহির বসা, পাশে হানিফা বেগম। তুফার মন্ত্রমুগ্ধ নিষ্পলক দৃষ্টি যদিও মাহিরের দিকেই নিবদ্ধ, তবু সে দেখতে পাচ্ছে অন্যমনস্ক হয়ে নানু কিছু একটা বলছে। খোলা চুলগুলো হাত খোপা করতে করতে করিডোর ফিরিয়ে এগিয়ে যাচ্ছিল সুখ। ঘাড় ভিজে গেছে চুলের উষ্ণতায়, একটু স্বস্তি প্রয়োজন। ছাদ থেকে সুখের রুমে পৌঁছানোর আগে বর্ণর কক্ষ। ক্রস্ত পা ফেলে এগিয়ে চলার পথে আচমকা পা থমকে গেল তার। সক্রিয় মস্তিষ্কে কান সজাগ করল। বর্ণর রুমের দরজা খোলা। এদিক ওদের নজর না দিয়ে দ্রুত পা চালিয়ে আসার পরও এমন মনে হয়েছে তার গোগানির আওয়াজ ভেসে আসছে রুম থেকে। সুখের বুকটা ধক করে উঠল অজানা শঙ্কায়। গোগানির তীব্রতা বাড়ছে ক্রমশ। ঝনঝন করে কাজ ভেঙে পড়ার আওয়াজ ভেসে এলো। সুখের পা জমে যায় এক মুহূর্তের জন্য। ঝাঁকি দিয়ে ওঠে শরীর। লোমকূপ সিধে হয়ে গিয়েছে ইতোমধ্যে। দেখবে না বলেও সে বর্ণর দরজার সামনে চলে আসে। সেদিনের পর থেকে আজ প্রথম এই রুমের সামনে এসে থেমেছে সুখ। অদৃশ্য ভয়ে তেমন কোনো অনুভূতি তাকে গ্রাস করতে পারছিল না। গোগানির শব্দ তখনও ভেসে আসছিল তার কানে। দুরু দুরু বুকে ভেতরে পা ফেলে দরজার ডানে নজর ছিটাতেই আতঙ্কে দেহ ঝংকার দিয়ে ওঠে সুখের। নিমেষে হাতের ফোনটা ছিটকে পড়ে যায় ফ্লোরে। কাছে আবৃত ফোনের কভার টাইলসের সাথে সংঘর্ষ লেগে ভেঙে দুটুকরো হয়ে দুদিকে ছিটকে পড়ে। সুখের মনোযোগ সেদিকে নেই। স্তব্ধ চোখে হতবুদ্ধি হয়ে সামনে তাকিয়ে আছে। গলা শুকিয়ে আসছে তার। অবিশ্বাস্য দুহাত উঠে এলো ঠোঁটের ওপর। আতঙ্কিত স্বরে অস্ফুট স্বরে বেরিয়ে আসে মুখ ভেঙে, আ আ